কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বা কমপ্লেক্স কম্পাউন্ডের ফার্স্ট লেকচারে অর্থাৎ ইন্ট্রোডাক্টরি লেকচারে আমি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। সেই ইন্ট্রোডাকশনে আমি এটা শিখিয়েছিলাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে কিভাবে চিনতে হয়। অর্থাৎ বইয়ে বা কোশ্চেন পেপারে যখন একটা কম্পাউন্ড দেওয়া থাকবে সেই কম্পাউন্ডটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিনা সেটা দেখে কিভাবে চিনতে পারবো সেটা আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে একটা অংশে একটা জটিল অংশ বা কমপ্লেক্স পার্ট থাকবে এবং সেই কমপ্লেক্স পার্টটা সবসময় একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘেরা থাকবে। সেখানে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকবে। সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে কোনো নেগেটিভ আয়ন বা সিম্পল অ্যানায়ন থাকতে পারে বা নিউট্রাল মলিকিউল বা পজিটিভ আয়ন, এগুলো সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে যুক্ত হতে পারে। এরকমভাবে একটা কমপ্লেক্স পার্ট তৈরি হয় এবং কমপ্লেক্স পার্টের সঙ্গে একটা সিম্পল পার্ট বা কাউন্টার আয়ন যুক্ত হয়ে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়। কোনো কমপ্লেক্স কম্পাউন্ডে দেখা যায় যে কাউন্টার আয়ন থাকে না। একটা কমপ্লেক্স পার্টই একটা হোল কমপ্লেক্স কম্পাউন্ড হিসেবে বিবেচিত হয় বা হোল কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, সেটাও আমি আলোচনা করেছিলাম। এটা আমার সেকেন্ড লেকচার। এই লেকচারে আমি একটা কমপ্লেক্স পার্ট এর মধ্যে যে অংশটা থাকে সে অংশ নিয়ে আরো ডিটেলস আলোচনা করব এবং কমপ্লেক্স কম্পাউন্ডের বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কিছু ইম্পর্টেন্ট টার্মস নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ সাম ইম্পর্টেন্ট টার্মস ইউজড ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এই লেকচারে আমি আলোচনা করতে চলেছি। ওকে, সো ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কোঅর্ডিনেশন এন্টিটি কি, কোঅর্ডিনেশন স্ফিয়ার কি, টাইপস অফ কোঅর্ডিনেশন এন্টিটি, সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন কি জিনিস, টাইপস অফ লিগ্যান্ডস। এই পাঁচটা জিনিস নিয়ে এই লেকচারে আমি আলোচনা করব। কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়তে হলে সবসময় বেসিক খুবই স্ট্রং হতে হবে। আমি বারবার বলি, যে কোনো চ্যাপ্টারে স্ট্রেংথ নিয়ে আসতে গেলে বা যে কোনো চ্যাপ্টারে কনসেপ্ট খুবই স্ট্রং করতে হলে সবসময় বেসিকটা স্ট্রং হতে হয়। আর কেমিস্ট্রি সাবজেক্ট এমনই যেখানে বেসিক যদি স্ট্রং হয় তাহলে কেমিস্ট্রির যে কোনো কোশ্চেন খুব সহজে আনসার করা সম্ভব। তাই আমি এই চ্যাপ্টারটা যখন শুরু করেছি এবং এই চ্যাপ্টারটা একদম শেষ অবধি আমি খুব ডিটেলস আলোচনা করব এবং প্রত্যেকটা পার্টের বেসিক্স নিয়ে ডিটেলস আলোচনা করব যাতে এই লেকচারগুলো দেখলে পরে আর কোনো রকম রেফারেন্স এর প্রয়োজন না হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের। সেই জন্য আমি খুব বেসিক্স থেকে স্টার্ট করব এবং ওয়ান বাই ওয়ান ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব, কোশ্চেন আনসার আলোচনা করব যাতে সমস্ত কিছু কভার হয়ে যায় আমার এই লেকচারগুলোতে। ওকে, সো ফার্স্ট যে টার্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। ফার্স্ট লেকচারে আমি জেনেছিলাম যে আমি আলোচনা করেছিলাম যে সেখানে একটা কমপ্লেক্স কম্পাউন্ডে সবসময় কমপ্লেক্স পার্ট থাকে। এটাকে আমি বলেছিলাম কমপ্লেক্স কম্পাউন্ড, যেটাকে বাংলায় বলা হয় জটিল যৌগ। অ্যাকচুয়ালি আমি চাইছি যে আমি যেহেতু ইংলিশে ভিডিও বানাতাম, এখানে আমি চেষ্টা করছি যে বাংলাতে বলার, যাতে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো তারাও এই লেকচারেরটা প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারো এবং টার্মগুলো আমি ইংলিশে ইউজ করছি যাতে তোমাদের পরবর্তীকালে নিটের কিংবা আইআইটি এক্সাম কিংবা জয়েন্ট এন্ট্রান্স এক্সামের কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা না হয়। তাই কমপ্লেক্স কম্পাউন্ডে আমি ফার্স্ট লেকচারে আলোচনা করেছিলাম যে একটা কমপ্লেক্স পার্ট রয়েছে যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সবসময় থাকে। এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড আমি নিচ্ছি। এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এই কমপ্লেক্স কম্পাউন্ডে আমি দেখতে পাচ্ছি যে এই অংশটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে। সেজন্য এই অংশটাকে আমি নাম দিয়েছিলাম কি, কমপ্লেক্স পার্ট বা জটিল অংশ, তাই তো? কমপ্লেক্স পার্ট। ওকে, আজকে আমি দেখাবো যে কমপ্লেক্স পার্টের এ অংশটুকু এখানে কি আছে, একটা
মেটাল আছে, এই মেটালটা আয়নিক ফর্মে আছে, মেটাল আয়ন আছে, আর একটা আছে নিউট্রাল মলিকিউল, তাই তো? আরেকটা কমপ্লেক্স কম্পাউন্ড আমি দেখাচ্ছি। এখানে এই যে কমপ্লেক্স পার্টটা রয়েছে, এই কমপ্লেক্স পার্টকে কি বলা হয়? কি বলা হয় সেটা আমি পরবর্তীকালে আসছি। এটা হচ্ছে একটা মেটাল আয়ন, মেটাল আয়ন। এটা হচ্ছে নিউট্রাল মলিকিউল, এটা হচ্ছে একটা অ্যানায়ন। এখন এই যে কমপ্লেক্স পার্ট, এই কমপ্লেক্স পার্টের ভিতরের এই অংশটা যেখানে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন আছে, একটা নিউট্রাল মলিকিউল আছে এবং অ্যানায়ন আছে, এই অংশটাকে, যে অংশটা একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন, নিউট্রাল মলিকিউল, এই যে নিউট্রাল মলিকিউল আমি দেখাচ্ছি, এছাড়া অ্যানায়ন এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়। অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটম নিউট্রাল মলিকিউলের সঙ্গে যুক্ত হয়ে বা অ্যানায়নের সঙ্গে যুক্ত হয়ে এই যে অংশটা তৈরি হয়েছে, এই অংশটাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। কোঅর্ডিনেশন এন্টিটি, ঠিক আছে? এটাকে ইংলিশে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। তাহলে কমপ্লেক্স পার্টের ভিতরের যে অংশ যেটা তৈরি হয়, সেন্ট্রাল মেটাল অ্যাটম, নিউট্রাল মলিকিউল, অ্যানায়ন, এছাড়া কখনো কখনো ক্যাটায়ন লিগ্যান্ডও থাকে। এই লিগ্যান্ডগুলোর নিজেদের মধ্যে বন্ডিং এর ফলে সেন্ট্রাল মেটাল অ্যাটম যখন নিউট্রাল মলিকিউল বা অ্যানায়নের সঙ্গে বন্ডিং করে এই ভিতরের অংশটা তৈরি করছে, এই ভিতরের অংশটাকে বলা হচ্ছে কি কোঅর্ডিনেশন এন্টিটি, ঠিক আছে? তাই যখনই একটা কমপ্লেক্স কম্পাউন্ড আমি দেখবো, যেরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড এক্সাম্পল আমি দেখাচ্ছি, যেরকম সিও NH3 হোল 6 Cl3, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে আমাকে যখনই ডিটারমাইন করতে বলবে যে কোনটি কোঅর্ডিনেশন এন্টিটি, তখন আমি দেখতে পাবো এই ভিতরের অংশটা হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। এই ভিতরের অংশটি যেখানে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে এবং সেন্ট্রাল মেটাল অ্যাটমটা এখানে নিউট্রাল মলিকিউলের সঙ্গে যুক্ত আছে, তাই এটা হয়ে গেল কোঅর্ডিনেশন এন্টিটি। বা খুব সহজভাবে আমি যদি বলি, থার্ড ব্র্যাকেটের মধ্যে বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। এই কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে কি থাকে? একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে বা সেন্ট্রাল মেটাল আয়ন থাকে, নিউট্রাল মলিকিউল লিগ্যান্ড হিসেবে থাকে বা অ্যানায়ন লিগ্যান্ড হিসেবে থাকে, এবং কখনো কখনো খুব রেয়ারলি ক্যাটায়ন, দুটো ক্যাটায়নের কথাই আমরা জানি, NO প্লাস, এছাড়া NH2 প্লাস, NH3, এটা, এই ক্যাটায়ন দুটো থাকতে পারে। এটাই কোঅর্ডিনেশন এন্টিটি নামে পরিচিত। এই যে কোঅর্ডিনেশন এন্টিটি সবসময় কি হতে পারে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে বা নিউট্রাল হতে পারে, সেটা পরবর্তীকালে আমি আলোচনা করছি, রাইট? তাহলে কোঅর্ডিনেশন এন্টিটি সম্বন্ধে আমাদের নিশ্চয়ই একটা আইডিয়া হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, যেরকম দেখো NH3 হোল 4 Cl2 Cl, এখানে কোঅর্ডিনেশন এন্টিটি কোনটি? এই যে আমরা দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা রয়েছে বা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যে অংশটা রয়েছে সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। এবং এই কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে কি রয়েছে? একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম রয়েছে বা আয়ন রয়েছে, একটা নিউট্রাল মলিকিউল রয়েছে, অ্যানায়ন রয়েছে, ঠিক আছে?
তাহলে কোঅর্ডিনেশন এন্টিটি সবসময় তৈরি হয় একটা মেটাল অ্যাটম বা আয়ন, তার সঙ্গে থাকবে নিউট্রাল মলিকিউল, অ্যানায়ন এবং কখনো কখনো ক্যাটায়ন লিগেন্ড হিসেবে থাকতে পারে। ঠিক আছে, এ হলো কোঅর্ডিনেশন এন্টিটি, খুব সহজে যাতে আমরা এটা দেখে বুঝতে পারি। ওকে, নেক্সট আমরা চলে যাব কোঅর্ডিনেশন স্ফিয়ার কি। আসলে জিনিসগুলো সবই আমরা দেখেছি, এর নামটা হয়তো আমাদের জানা নেই। এখানে যে কমপ্লেক্স কম্পাউন্ড আমি দেখেছিলাম, আগে যে কমপ্লেক্স কম্পাউন্ডটা নিয়ে আমি এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে এটা। এখানে কোঅর্ডিনেশন এন্টিটি কোনটি? কোঅর্ডিনেশন এন্টিটি হচ্ছে ভিতরের এই যে অংশটি, এটি হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। এই কোঅর্ডিনেশন এন্টিটিটা সবসময় একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ঘেরা রয়েছে, সেই জন্য অ্যাজ এ হোল এই অংশটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার। এটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। এবং এই যে রাইট সাইডের অংশটি, কোঅর্ডিনেশন স্ফিয়ারের সঙ্গে যুক্ত যে অংশটি রয়েছে এটাকে বলা হয় কি? কাউন্টার আয়ন। এটাকে বলা হয় কাউন্টার আয়ন। এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ার এবং কাউন্টার আয়ন এই দুটো যুক্ত হয়ে তৈরি হয়েছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড। যে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই কোঅর্ডিনেশন স্ফিয়ারটি অ্যাকচুয়ালি পজিটিভ হিসেবে আছে, 2+ এবং 2Cl- এটা আয়নে ডিসোসিয়েট হয়ে যায় অ্যাকোয়াস সলিউশনে। একটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে অংশটি থাকে একটু আগে আমরা দেখলাম, এই অংশটাকে আমরা বলি কোঅর্ডিনেশন এন্টিটি। এখন কোঅর্ডিনেশন এন্টিটি এবং কাউন্টার আয়নের মধ্যে ডিফারেন্সটা কি আছে? কোঅর্ডিনেশন এন্টিটি সবসময় কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে থাকে এবং এটা হচ্ছে নন আয়োনাইজেবল। নন আয়োনাইজেবলের মানে হচ্ছে যে এটা বিয়োজিত হয় না বা আয়োনাইজ হয় না অ্যাকোয়াস সলিউশনে বা জলীয় দ্রবণে, এটা কখনোই বিয়োজিত হবে না। সবসময় এই কমপ্লেক্স কম্পাউন্ডটা বিয়োজিত হলে আমরা এই কমপ্লেক্স আয়ন এবং এই সিম্পল আয়ন বা কাউন্টার আয়নটাকেই পাবো, কিন্তু কখনোই আমরা দেখব না যে এখান থেকে NH3 এরকম ভাবে কখনো ডিসোসিয়েট হয়ে বেরিয়ে আসবে না। আর বেরিয়ে আসবে না বলেই এই হোল পার্টটা একসঙ্গে ডিসোসিয়েট হয়, মানে হোল পার্টটা একটা আয়ন হিসেবে এক্সিস্ট করে অ্যাকোয়াস সলিউশনে। তাই এটাকে আমরা বলি কমপ্লেক্স আয়ন। কমপ্লেক্স আয়ন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই কমপ্লেক্স আয়নটা পজিটিভলি চার্জড, কমপ্লেক্স আয়নটি হচ্ছে পজিটিভলি চার্জড, সেই জন্য এটাকে আমরা বলি কমপ্লেক্স ক্যাটায়ন। তাহলে ওয়ান বাই ওয়ান আমরা বুঝতে পারছি, থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটাই থাকবে কমপ্লেক্স কম্পাউন্ডে সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন স্ফিয়ার। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে অংশটি, সেই অংশকে আমরা বলবো সবসময় কোঅর্ডিনেশন এন্টিটি। কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে রয়েছে একটা সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটম, একটা নিউট্রাল মলিকিউল এবং নিউট্রাল মলিকিউল ছাড়া সেখানে অ্যানায়ন থাকতে পারে এবং কখনো কখনো সেখানে ক্যাটায়নও থাকতে পারে, খুব রেয়ার, NO+, NH3, NH2, এই দুটো ছাড়া আর কোনো ক্যাটায়ন দেখা যাবে না, সাধারণত দেখা যায় না। আর এই কমপ্লেক্স পার্ট বা কোঅর্ডিনেশন স্ফিয়ারের সঙ্গে সবসময় একটা কাউন্টার আয়ন থাকে। আমরা আগে প্রিভিয়াস লেকচারে দেখেছি যে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তিন ধরনের, একটা কমপ্লেক্স কম্পাউন্ডে কি থাকে, তিন ধরনের কমপ্লেক্স এন্টিটি বা কোঅর্ডিনেশন স্ফিয়ার থাকতে পারে। ক্যাটায়নিক ফর্মে থাকতে পারে, অ্যানায়নিক ফর্মে থাকতে পারে, আবার কখনো কখনো দেখা যায় যে হোল কমপ্লেক্স এন্টিটি বা কোঅর্ডিনেশন স্ফিয়ার যেটা, সেই কোঅর্ডিনেশন স্ফিয়ারটাই কমপ্লেক্স কম্পাউন্ড হিসেবে এক্সিস্ট করে। তো সেই জন্য আমাদের ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে যে কমপ্লেক্স কম্পাউন্ডকে আইডেন্টিফাই করা। কখনো কখনো মনে হতে পারে যে কোনো কাউন্টার আয়ন নেই, তাহলে কি করে এটা কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে, এটা তো কমপ্লেক্স আয়ন, কিন্তু তা নয়, হয়তো সেটাই কি হচ্ছে, সেটাই হয়তো দেখা গেল যে সেটা একটা নিউট্রাল। সেজন্য
সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। তার সঙ্গে যে অ্যানায়ন আছে সেটা প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাই করেছে কিনা সেগুলো দেখতে হবে। আমরা ডিটেলসে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ার্নার্স থিওরি আমরা যখন পড়ব এবং ধীরে ধীরে যখন প্রোগ্রেস করব, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমি আলোচনা করব এবং প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। জাস্ট স্টেপ বাই স্টেপ লেকচারগুলো তোমরা ফলো করো, তাহলেই হবে। এতক্ষণ অবধি আমরা জানতে পেরেছি যে কোঅর্ডিনেশন স্ফিয়ার কি জিনিস। এরপরে আমরা দেখব যে টাইপস অফ কোঅর্ডিনেশন এন্টিটি। এখনই আমি যেটাকে বলছিলাম, আমরা দেখলাম যে এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা আছে, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে কোঅর্ডিনেশন স্ফিয়ার, এখন আমি এই টার্মগুলো ইউজ করব এরপর থেকে। এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভলি চার্জড, রাইট? এটা পজিটিভলি চার্জড। যেহেতু এটা পজিটিভলি চার্জড, সেই জন্য আমরা এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা রয়েছে এইটাকে আমরা বলি ক্যাটায়নিক কমপ্লেক্স বা কমপ্লেক্স ক্যাটায়ন। আরো কিছু এক্সাম্পল আমি দিচ্ছি, যেরকম COCl2, NH3 হোল 4, প্লাস এখানে এটা একটা কমপ্লেক্স ক্যাটায়ন। এটা একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটা পজিটিভলি চার্জড, তাই এটা একটা কমপ্লেক্স ক্যাটায়ন। ওকে, এখন যদি এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা হয় নেগেটিভলি চার্জড, লাইক এরকম FeC2O4 হোল 3 মাইনাস FeCN হোল 6 4 মাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কমপ্লেক্স স্ফিয়ারটা রয়েছে বা কোঅর্ডিনেশন স্ফিয়ারটা রয়েছে সেটা সবসময় নেগেটিভলি চার্জড, রাইট? সেই জন্য এগুলোকে আমরা বলি অ্যানায়নিক কমপ্লেক্স বা কমপ্লেক্স অ্যানায়ন। কিন্তু যদি এমন হয় COCl3 NH3 হোল 3 কিংবা NiCO হোল 4 PtCl2 NH3 হোল 2, এরকম যদি হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি চার্জ কোঅর্ডিনেশন স্ফিয়ারের উপরে চার্জ সবসময় নিউট্রাল হয়, এরকম ভাবে যদি চার্জ নিউট্রাল হয় তাহলে সেক্ষেত্রে এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটাকে সবসময় আমরা বলবো নিউট্রাল কমপ্লেক্স, নিউট্রাল কমপ্লেক্স, রাইট? তাহলে কোঅর্ডিনেশন এন্টিটি আমরা দেখতে পাচ্ছি তিন রকমের হয়। একটা হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স, সেকেন্ড হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স, থার্ড হচ্ছে নিউট্রাল কমপ্লেক্স, রাইট? এই তিন ধরনের কোঅর্ডিনেশন স্ফিয়ারের কথা বা কোঅর্ডিনেশন এন্টিটির কথা আমরা জানি এবং এটাই ইনাফ। এর বাইরে আর কোনো ধরনের কোঅর্ডিনেশন এন্টিটি আমরা দেখতে পাই না। ওকে,
এবার আমরা আলোচনা করব কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে বা কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে যে মেটালটা থাকে সেটা কি রকম হতে পারে। জেনারেলি কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে 3D ট্রানজিশন মেটাল, 4D ট্রানজিশন মেটাল, 5D ট্রানজিশন মেটাল। যত ট্রানজিশন মেটালগুলো রয়েছে সেগুলো, এছাড়া ইনার ট্রানজিশন মেটালগুলো, জেনারেলি এগুলো কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে। ওকে, সো কমপ্লেক্স কম্পাউন্ড যখন তৈরি হয়, কিভাবে তৈরি হয় এবং তৈরি হলে তাদের জিওমেট্রি কেমন হয়, কিভাবে সেগুলো তৈরি হতে আসে, এগুলো অনেক ডিটেলসে থাকে। এগুলো হাই লেভেলে সাধারণত বিএসসি, এমএসসিতে খুব ডিটেলসে পড়ানো হয়। তোমাদেরও যখন একটু জিওমেট্রি নিয়ে আলোচনা করব, যখন স্টিরিওকেমিস্ট্রি নিয়ে আলোচনা করব, তখন কিছুটা হিন্টস আমি দিয়ে যাব, কিছুটা ধীরে ধীরে আমি পড়াবো। শুধু এইটুকু বলি এখন এই পোর্শনে, যে সেন্ট্রাল মেটাল অ্যাটম সবসময় কি হবে, সেন্ট্রাল মেটাল অ্যাটম সবসময় ট্রানজিশন মেটাল হবে কিংবা ইনার ট্রানজিশন মেটালগুলো হবে, রাইট? খুব বেশি তোমাদের লেভেলে, বিশেষ করে 11, 12 এবং জয়েন্ট এন্ট্রান্স লেভেলে 3D ট্রানজিশন মেটালগুলো খুব বেশি করে দেখা যায়। প্ল্যাটিনাম দেখা যায়, এগুলো খুব বেশি করে দেখা যায়। ঠিক আছে, 3D ট্রানজিশন মেটালগুলো খুব বেশি করে ইউজড হয় এই সাধারণত এই সমস্ত এক্সামগুলোতে। তো এই মেটালগুলো কি হয়, চার্জ চার্জ হতে পারে অথবা নিউট্রাল হতে পারে। নেগেটিভলি চার্জ খুব রেয়ার হয় তোমাদের লেভেলে, সাধারণত নেগেটিভলি চার্জগুলো দেখা যাবে না। তো চার্জ দুই ধরনের হয়, সরি, ভ্যালেন্সি দুই ধরনের হয়। চার্জ বলতে গেলে যেরকম আমি যদি বলি, ম্যাঙ্গানিজের কথা বলি, ম্যাঙ্গানিজের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট থাকে +5। যেরকম আয়রনের ক্ষেত্রে আমরা যদি বলি +2, কিংবা এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় +3। কোবাল্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় +2, কোবাল্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় +3, +3, এই ধরনের। অর্থাৎ এদের অক্সিডেশন স্টেট গুলো ভেরিয়াস কাইন্ডস অফ, ডিফারেন্ট কাইন্ডস অফ অক্সিডেশন স্টেট সেখানে থাকে, ভেরিয়াস টাইপের অক্সিডেশন স্টেট গুলো থাকবে। অথবা যেমন এই যে মলিকিউল আমি দেখাচ্ছি, একটু আগে দেখলাম যে মলিকিউলটা এখানে নিকেল, নিকেল নিউট্রাল ফর্মেও থাকতে পারে। তো যখন আমরা অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করা শিখবো, তখন খুব ইজিলি এই অক্সিডেশন স্টেটগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখানে চিন্তার কিছু নেই, খুব ইজি, খুবই সহজ জিনিস, এখানে ভয়ের কিছু নেই, আমি প্রত্যেকটা জিনিস শেখাবো। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা অ্যাটমগুলো কিভাবে থাকতে পারে? সেন্ট্রাল মেটাল অ্যাটমগুলো অ্যাটমিক ফর্মে থাকতে পারে, মানে নিউট্রাল ফর্মে থাকতে পারে, বা এগুলো চার্জ ফর্মে থাকতে পারে, অর্থাৎ আয়নিক ফর্মে সেগুলো থাকতে পারে। এবার আমরা যেটা পড়বো যে লিগ্যান্ড জিনিসটা কি, এবং টাইপস অফ লিগ্যান্ডস, অর্থাৎ লিগ্যান্ড কত রকমের হয়। ওকে, প্রথমে সে একই আমি বলবো যে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা ভালো করে লক্ষ্য করব আমরা। এখানে একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার আমি দেখতে পাচ্ছি, তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ার। ওকে, আরেকটা কোঅর্ডিনেশন স্ফিয়ার আমি এখানে লিখি। ওকে, সো এই কোঅর্ডিনেশন স্ফিয়ারে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, এখানে আয়ন আছে, এখানেও তাই সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, সেন্ট্রাল মেটাল আয়ন আছে, তার সঙ্গে নিউট্রাল মলিকিউল আছে এবং অ্যানায়ন আছে, তাই না? ওকে, বারবার একই কথা বলে যাচ্ছি আমি। তো সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে সবসময় নিউট্রাল মলিকিউল এবং অ্যানায়ন আছে। একটা কোঅর্ডিনেশন স্ফিয়ারে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে বা আয়নের সঙ্গে যে সমস্ত
নিউট্রাল মলিকিউল আছে, যে সমস্ত নিউট্রাল মলিকিউল বা অ্যানায়ন, এগুলো আছে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যে সমস্ত নিউট্রাল মলিকিউল বা অ্যানায়ন বা কখনো কখনো পজিটিভলি চার্জ আয়ন, ক্যাটায়ন না বলে বলবো পজিটিভলি চার্জড আয়ন, পজিটিভলি চার্জড আয়ন বা ধনাত্মক আধানযুক্ত আয়ন যুক্ত থাকে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড, বা কেউ কেউ এটাকে প্রোনাউন্স করে থাকে লাইগ্যান্ড বলে। ঠিক আছে, তাহলে এখানে এই যে দুটো কোঅর্ডিনেশন স্ফিয়ার আমি লিখেছি, এখানে লিগ্যান্ড হলো NH3, আর এখানে লিগ্যান্ড কি NH3 একটা লিগ্যান্ড এবং Cl- আর একটা লিগ্যান্ড। ঠিক আছে, এখন শুধু লিগ্যান্ড জানলেই হবে না, এটা জানতে হবে যে লিগ্যান্ডের ডেন্সিটি কত, বা একটা লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে কটা ডোনার অ্যাটম দিয়ে যুক্ত। এই কথাগুলো একটু আনইউজুয়াল মনে হতে পারে, বা খুব সহজ করে আমি বলছি, এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম এর সঙ্গে লিগ্যান্ডটা কিভাবে জুড়ে আছে, এমনি এমনি তো জুড়ে থাকে না। আমরা যখন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়েছি তখন দেখেছি যে হাইড্রোজেন অ্যাটম আর একটা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে লেগে রয়েছে H2 মলিকিউলে, এমনি এমনি তো লেগে নেই, লেগে রয়েছে একটা কোভ্যালেন্ট বন্ডের সাহায্যে। আবার যদি বলি একটা BF3 মলিকিউল একটা NH3 মলিকিউলের সঙ্গে যুত যৌগ গঠন করে বা অ্যাডিশন কম্পাউন্ড গঠন করে, এমনি এমনি তো গঠন করে না, গঠন করে একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম হয় বা একটা অসমযোজী বন্ধন গঠিত হয় বলে, এই একটা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড গঠিত হয়েছে দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে বলে, দুটো হাইড্রোজেন পরমাণু দুটো নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা H2 মলিকিউল ফর্ম হয়েছে। তাই একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার বা কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে আমি সবসময় যে বারবার যে বলছি যে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে নিউট্রাল মলিকিউল এবং একটা অ্যানায়ন যুক্ত থাকতে পারে বা পজিটিভলি চার্জড আয়ন যুক্ত হতে পারে, কিন্তু তাদের যুক্ত হবে কিভাবে? যুক্ত হওয়ার কোনো তো ওয়ে থাকতে হবে, হয় কোনো কোভ্যালেন্ট বন্ড থাকতে হবে কিংবা কোনো কোঅর্ডিনেট বন্ড থাকতে হবে। কিভাবে থাকে? যে বন্ডের সাহায্যে যুক্ত থাকে সেই বন্ডিং বিষয়টা আমরা সবসময় কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে অলরেডি পড়েছি। আমরা পড়েছি যে কোভ্যালেন্ট বন্ডের কথা, আমরা পড়েছি কোঅর্ডিনেট বন্ডের কথা, আমরা পড়েছি হাইড্রোজেন বন্ডের কথা, রাইট? তো এই ৩ টে বন্ডের কথা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি। এই ৩ টে বন্ডের মধ্যে এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে কোভ্যালেন্ট বন্ড এবং কোঅর্ডিনেট বন্ড। সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে এই যে লিগ্যান্ড গুলো হয় কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে বা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে। যদি লিগ্যান্ড নিউট্রাল হয় বা প্রশম হয়, বা অন্যরকম ভাবে বলা যায় যদি লিগ্যান্ড মলিকিউল হয়, আমরা এরপরে দেখব যে কোন কোন লিগ্যান্ড গুলো মলিকিউল হয় বা সেগুলো মলিকিউল কিনা সেটা আমরা ভালো করে বুঝতেও পারবো। যদি লিগ্যান্ড মলিকিউল হয় তবেই সে লিগ্যান্ড হবে নিউট্রাল, মলিকিউল হলেই সেটা নিউট্রাল হবে সাধারণত। তাহলে সেটা সবসময় কোঅর্ডিনেট বন্ড দিয়ে যুক্ত থাকবে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে। কিন্তু লিগ্যান্ড যদি অ্যানায়ন হয় তাহলে লিগ্যান্ড সবসময় একটা কোভ্যালেন্ট বন্ড দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে। তাই আমরা দেখব যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা রয়েছে সেই কোঅর্ডিনেশন স্ফিয়ারে লিগ্যান্ড গুলো সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে দুই ধরনের বন্ড দিয়ে যুক্ত থাকে, একটা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড বা কোঅর্ডিনেট বন্ড এবং আরেকটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে সবসময় যুক্ত থাকবে অ্যানায়নিক যে সমস্ত অ্যানায়ন গুলো,
অ্যানায়নিক লিগ্যান্ডগুলো রয়েছে, অ্যানায়নিক লিগ্যান্ড, লিগ্যান্ড এবং কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে সবসময় নিউট্রাল মলিকিউলগুলো, নিউট্রাল মলিকিউলগুলো। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা পড়েছি যে একটা বন্ড ফর্ম হতে গেলে পরে দুটো ইলেকট্রন দরকার হয়, তাই না? এক্সেপশন রয়েছে যেখানে সিঙ্গেল ইলেকট্রনে বন্ড ফর্মেশন হয়, সেগুলো অন্য জিনিস। কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম হতে গেলে সবসময় কি হয়, দুটো ইলেকট্রন প্রয়োজন হয়। বা একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম হতে গেলে পরেও দুটো ইলেকট্রনের দরকার হয়। কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের সময় এই দুটো ইলেকট্রন কি করে, দুটো অ্যাটম নিজেদের মধ্যে শেয়ার করে। আর কোঅর্ডিনেট বন্ড ফর্মেশনের সময় আমরা দেখেছি যে দুটো ইলেকট্রন ডোনেট করে একটা পার্টিকুলার অ্যাটম অন্য কোনো অ্যাটমকে। একজন থাকে ডোনার আর একজন থাকে অ্যাকসেপ্টার। ঠিক আছে? তাহলে এখানে সবসময় মেটাল, সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা থাকবে সেটা সবসময় হবে অ্যাকসেপ্টার। কখন? যখন লিগ্যান্ডের সঙ্গে সেন্ট্রাল মেটাল অ্যাটম বন্ড ফর্ম হতে আসে, তখন লিগ্যান্ড ইলেকট্রন ডেনসিটি কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ডোনেট করে এবং সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে লেগে থাকে। কখনো কখনো সেন্ট্রাল মেটাল অ্যাটম ডোনার হয়, কিন্তু সেটা তোমাদের লেভেলে নেই। তোমাদের জয়েন্ট এন্ট্রান্স লেভেলে কিংবা এইচএস লেভেলে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, শুধু এই কনসেপ্টটা জানলেই তোমাদের হবে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম সবসময় ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কার কাছ থেকে, লিগ্যান্ডের কাছ থেকে। ঠিক আছে? ওকে। তাই বন্ড ফর্মেশন হতে গেলে সবসময় লিগ্যান্ড থেকে, এইটা মনে রাখবে সবসময়, লিগ্যান্ড থেকে ইলেকট্রন যাবে সেন্ট্রাল মেটাল অ্যাটমের কাছে বা সেন্ট্রাল মেটাল আয়নের কাছে। সবসময় ইলেকট্রন ডেন্সিটির দিকে যাবে। ওকে, তাহলে লিগ্যান্ড সম্বন্ধে নিশ্চয়ই আমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যে সমস্ত নিউট্রাল মলিকিউল, অ্যানায়ন বা পজিটিভলি চার্জড আয়ন লেগে থাকে বা যুক্ত থাকে কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। লিগ্যান্ড কত রকমের হতে পারে এটা বোঝার আগে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে লিগ্যান্ডের ডেন্টিসিটি কি। হোয়াট ইজ দ্য ডেন্টিসিটি? ডেন্টিসিটি অফ লিগ্যান্ড। লিগ্যান্ডের ডেন্টিসিটি কি? ডেন্টিসিটি মানে, আচ্ছা, একটা যেরকম একটা চিমটের কথা আমরা ভাবি, একটা চিমটা দিয়ে যখন ভিজে কাপড়কে মেলা হয় তখন চিমটে লাগানো হয়, তাই না? চিমটে দিয়ে আঁকড়া আঁকড়া দিয়ে ভিজে কাপড়কে মেলে দেওয়া হয় ব্যালকনিতে। তো এই চিমটে দিয়ে যে অংশটা দিয়ে ভিজে কাপড়কে ধরা হয় তাকে বলা হয় কি, চিমটের দাঁত বা টিথ। অর্থাৎ দাঁত দিয়ে যেন কাপড়টাকে কামড়ে ধরে আছে, এটাকে বলা হয় টিথ। রাইট? তাহলে লিগ্যান্ডের টিথ বা ডেন্টিসিটি, লিগ্যান্ডের টিথ বা how many teeth of ligands is used for bonding with the central metal ion, এর মানে হচ্ছে যে লিগ্যান্ড কটা দাঁত ব্যবহার করে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হতে গিয়ে। এর মানে হচ্ছে আমি যদি একটা লিগ্যান্ড ধরি NH3, সেন্ট্রাল মেটাল অ্যাটম হচ্ছে কোবাল্ট, এখানে লিগ্যান্ড NH3, কিন্তু এই NH3 এই লিগ্যান্ডটা দুটো অ্যাটম আছে, একটা নাইট্রোজেন অ্যাটম একটা হাইড্রোজেন অ্যাটম, শুধুমাত্র নাইট্রোজেন অ্যাটম দিয়েই সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত আছে। আবার যদি দেখি কোবাল্ট ক্লোরিনের সঙ্গে লেগে আছে, ক্লোরিনে একটাই অ্যাটম আছে, ক্লোরিন সরাসরি কোবাল্টের সঙ্গে
লেগে আছে। আমি আরেকটা দেখাচ্ছি। কোবাল্টের সঙ্গে আমি ধরলাম যে ইথিলিন ডায়ামিন যুক্ত আছে। এটা একটা লিগ্যান্ড। এখানে এই যে লিগ্যান্ডটা আমি দেখিয়েছি, এই লিগ্যান্ডটা দুটো নাইট্রোজেন অ্যাটম দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটম কোবাল্টের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে কোনো লিগ্যান্ড যটা অ্যাটম দিয়ে যুক্ত আছে সেই সংখ্যাকে ওই লিগ্যান্ডের ডেন্সিটি বলে। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়ার মাত্র একটা নাইট্রোজেন অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটম কোবাল্টের সঙ্গে যুক্ত, সেজন্য অ্যামোনিয়া ডেন্সিটি 1। ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের একটা অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটম কোবাল্টের সঙ্গে যুক্ত আছে, সেজন্য ক্লোরিনের ডেন্সিটি 1। এখানে ইথিলিন ডায়ামিন, এর নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন ইএন। ইথিলিন ডায়ামিনের দুটো নাইট্রোজেন অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটম কোবাল্টের সঙ্গে যুক্ত আছে, এ একটা নাইট্রোজেন অ্যাটম, এ একটা নাইট্রোজেন অ্যাটম, সেজন্য এর ডেন্সিটি 2। অর্থাৎ আমরা বলতে পারি কোনো লিগ্যান্ড যত সংখ্যক অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে সেই সংখ্যাকে বলা হয় ডেন্সিটি অফ দ্যাট লিগ্যান্ড। সেই লিগ্যান্ডের ডেন্সিটি বলা হয় এটাকে। আমরা পরবর্তীকালে দেখব যে ডেন্সিটির উপর ডিপেন্ড করে লিগ্যান্ডকে কয় ভাগে ভাগ করা যায়। ডেন্সিটির উপর ডিপেন্ড করে লিগ্যান্ডকে ভাগ করা যায় 6 রকম ভাবে। যেরকম মনোডেন্টেড লিগ্যান্ড, যদি কোনো লিগ্যান্ড একটা মাত্র অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার ডেন্সিটি বলা হয় 1 এবং সেই লিগ্যান্ডের নাম হয় মনোডেন্টেড লিগ্যান্ড। কোনো লিগ্যান্ড যদি দুটো অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই লিগ্যান্ডের ডেন্সিটি হচ্ছে 2 এবং সেই লিগ্যান্ডকে বলা হয় ডাইডেন্টেড লিগ্যান্ড। যদি কোনো লিগ্যান্ড তিনটে অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই লিগ্যান্ডকে বলা হয় ট্রাইডেন্টেড লিগ্যান্ড। একই রকমভাবে আমরা বলি টেট্রাডেন্টেড, যদি কোনো লিগ্যান্ড চারটে অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে। পেন্টাডেন্টেড, যদি কোনো লিগ্যান্ড পাঁচটা অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে। হেক্সাডেন্টেড, যদি কোনো লিগ্যান্ড 6টা অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই লিগ্যান্ডকে আমরা হেক্সাডেন্টেড লিগ্যান্ড বলি। এখন আমি প্রত্যেকটা লিগ্যান্ডের একটা করে এক্সাম্পল দেব। যেমন মনোডেন্টেড লিগ্যান্ড, এখন আমরা আলোচনা করব মনোডেন্টেড লিগ্যান্ড নিয়ে। মনোডেন্টেড লিগ্যান্ড মানে হলো এটা কেবলমাত্র একটি one atom is used for bonding. একটা অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে। মনোডেন্টেড লিগ্যান্ড নিউট্রাল হতে পারে, মনোডেন্টেড লিগ্যান্ড নেগেটিভলি চার্জড হতে পারে, নেগেটিভ হতে পারে, মনোডেন্টেড লিগ্যান্ড পজিটিভও হতে পারে। ওকে, সো কিছু নিউট্রাল মনোডেন্টেড লিগ্যান্ডের কথা আমি বলি, যেরকম H2O, অ্যাকুও, যেরকম NH3 অ্যামিন, NO নাইট্রোসিল, NS থায়োনাইট্রোসিল, CO কার্বনিল, CS থায়োকার্বনিল। এরকম আমরা বলি C5, H5N, এটা হচ্ছে পিরিডিন, C6H5 হোল 3P ট্রাইফিনাইল ফসফেট। এই সমস্ত লিগ্যান্ডগুলো সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে
মাত্র একটি অ্যাটম দিয়ে যুক্ত থাকে। সে অ্যাটমগুলো আমি বলে দিচ্ছি কোন, কোন অ্যাটম এখানে। H2O অক্সিজেনের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে। NH3 নাইট্রোজেনের সাহায্যে যুক্ত থাকে। NO নাইট্রোসিল নাইট্রোজেনের সাহায্যে যুক্ত থাকে। NS থায়োনাইট্রোসিল নাইট্রোজেনের সাহায্যে যুক্ত থাকে। CO কার্বনিল কার্বনের সাহায্যে যুক্ত থাকে। CS থায়োকার্বনিল কার্বনের সাহায্যে যুক্ত থাকে। C5H5N পিরিডিন নাইট্রোজেনের সাহায্যে যুক্ত থাকে। C6H5 P মানে ট্রাইফেনল ফসফিন ফসফরাসের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে। এই নিউট্রাল মলিকুলের কথা জানলেই আশা করছি তোমাদের মনোডেটেড লিগ্যান্ডগুলো সম্বন্ধে একটা ভালো আইডিয়া তৈরি হয়ে যাবে এবং তোমরা এক্সাম্পলে বারবার বা কোশ্চেনে বারবার হয়তো এইগুলোই পাবে। এরপর নেগেটিভ মনোডেটেড লিগ্যান্ড যেরকম আমি যদি বলি OH মাইনাস হাইড্রক্সাইড আয়ন, এছাড়া CN মাইনাস সায়ানো, NC মাইনাস আইসোসায়ানো, নাইট্রো NO2 মাইনাস, ONO নাইট্রিটো, ওকে, এছাড়া O2 মাইনাস অক্সো, হাইড্রিডো, SCN মাইনাস থায়োসায়ানাটো, NCS মাইনাস আইসোথায়োসায়ানাটো, CS3 COO মাইনাস, অ্যাসিটেটো, এছাড়া ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, আয়োডো, এগুলো সমস্ত আমরা দেখতে পাবো। হাইড্রক্সো এই যে আয়নটি সেটা অক্সিজেনের মাধ্যমে যুক্ত থাকে, সায়ানো কার্বনের মাধ্যমে, এটা নাইট্রোজেনের মাধ্যমে, এটা নাইট্রোজেনের মাধ্যমে, এটা অক্সিজেনের মাধ্যমে, এটা অক্সিজেনের মাধ্যমে, এটা একটাই অ্যাটম আছে হাইড্রোজেনের মাধ্যমে, এটা আমরা দেখতে পাবো সালফারের মাধ্যমে, এটা নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত থাকে, এটা অক্সিজেনের মাধ্যমে যুক্ত থাকে। এইগুলো একটা করে অ্যাটম রয়েছে, এটা ফ্লুরিনের মাধ্যমে, এটা ব্রোমিনের মাধ্যমে, এটা ক্লোরিনের মাধ্যমে যুক্ত থাকে এবং এটা আয়োডিনের মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে? এইভাবে আমরা দেখতে পাচ্ছি। ওকে, পজিটিভলি চার্জড মনোডেন্টেড লিগ্যান্ডের মধ্যে NO প্লাস এর কথা আমরা জানি। এছাড়া NH2 NH3 প্লাস এই আয়নের কথাও আমরা জানি। এই দুটো আয়নের কথা আমাদের জানা রয়েছে। ওকে, ওকে, আগে কোথাও একটা NH2 NH3 প্লাস এর মনে হচ্ছে যে লিখেছি, কিন্তু সেখানে এখানে রাইট, এখানে NH2 প্লাস এর মাথায় আমি পজিটিভ চার্জ দিয়ে ফেলেছিলাম। এই পজিটিভ চার্জটা NH3 প্লাস এর মাথায় হবে। ওকে, এই মনোডেটেড লিগ্যান্ডগুলো করলে আশা করছি সমস্ত তোমরা পেয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব যে ডাইডেন্টেড লিগ্যান্ড বা সেই সমস্ত লিগ্যান্ড যারা দুটো টু অ্যাটমস তারা ইউজ করে কি জন্য? সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে বন্ডিং এর জন্য। ইউজ টু বাইন্ড উইথ সেন্ট্রাল মেটাল অ্যাটম। সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তারা দুটো অ্যাটম ইউজ করে। এরকমই একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হচ্ছে ইএন, এর নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন।
ইথিলিন ডায়ামিন, এটা হচ্ছে ইথিলিন, এর সঙ্গে দুটো অ্যামিন গ্রুপ যুক্ত আছে এবং এই দুটো নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন আছে এবং এরা সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে দুটো কোঅর্ডিনেট বন্ড করে যুক্ত থাকে। এছাড়া ডিআইপিওয়াই ডিআইপিওয়াই বা এটাকে বলে ডাইপিরিডিন, পিরিডিন, রাইট? পিরিডিন মানে এটা, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো নাইট্রোজেন অ্যাটম আছে। এই দুটো নাইট্রোজেন অ্যাটম কোঅর্ডিনেট বন্ড দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে। যেহেতু দুটো অ্যাটম ইউজ করে এই ডাইপিরিডিন সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সেজন্য এটি হচ্ছে ডাইডেন্টেড লিগ্যান্ড। এছাড়া আমরা ফেন বলে যেটা বুঝি, অর্থাৎ 110 ফিনান্থ্রোলিন, ফিনান্থ্রোলিন, ঠিক আছে, বা অর্থোফিনান্থ্রোলিন, এগুলো একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে তোমাদেরকে। কিভাবে স্ট্রাকচারগুলো আঁকা যায়, কোনটি ডোনার অ্যাটম, সেই ডোনার অ্যাটমটি নিউট্রাল না সেটি অ্যানায়নিক, এগুলো একটু মনে রাখলে সুবিধা হয়। কারণ সেক্ষেত্রে অক্সিডেশন স্টেটটি যখন ক্যালকুলেশন করা শিখবো সেক্ষেত্রে খুব ইজি হবে। অবশ্য লিগ্যান্ডগুলো বারবার প্র্যাকটিস করে মনে রাখলে পরেই সেগুলো মনে থেকে যাবে। এই তিনটে ডাইডেন্টেড লিগ্যান্ড একটু প্র্যাকটিস করলে মনে থেকে যাবে তোমাদের। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড সেটা হচ্ছে ডাইইন বলে একটা ট্রাইডেন্টেড লিগ্যান্ডের কথা তোমাদের আমি বলবো। সেটা হচ্ছে ডাইথিলিন ট্রায়ামিন, ডাইইথিলিন ট্রায়ামিন। ডাইইথিলিন নাম থেকেই বুঝতে পারছো এখানে দুটো ইথিলিন আছে। এ একটা ইথিলিন আর এটা একটা ইথিলিন, ওকে। এই ইথিলিনে আর তিনটে NH2, তিনটে অ্যামিন গ্রুপ রয়েছে, রাইট? ওকে, একটা নাইট্রোজেন অ্যাটম, একটা নাইট্রোজেন অ্যাটম, একটা নাইট্রোজেন অ্যাটম। তো এটা হলো ডাইথিলিন ট্রায়ামিন। এবার আসবো টেট্রাডেন্টেড লিগ্যান্ডে। টেট্রাডেন্টেড লিগ্যান্ড একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হলো ট্রাইইথিলিন টেট্রামিন, ট্রাই ইথিলিন টেট্রামিন। নাম থেকেই বুঝতে পারছি এখানে তিনটে ইথিলিন রয়েছে। একটা ইথিলিন, এই দুটো ইথিলিন, আর একটা ইথিলিন আছে সেটা এরকম NH2, NH2, এখানে প্রত্যেকটা নাইট্রোজেনের মাথায় একটা করে লোন পেয়ার আছে এবং এই লিগ্যান্ডটি চারটে নাইট্রোজেন অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, সেই জন্য এটি ট্রাইডেন্টেড লিগ্যান্ড। সেই জন্য it used 4 atoms to bind with central metal atom, central metal atom, রাইট? ওকে। এখন আসছি আমরা পেন্টাডেন্টেড লিগ্যান্ড। পেন্টাডেন্টেড লিগ্যান্ডের একটা এক্সাম্পল সেটা হলো
সেটা হচ্ছে টেট্রাইথিলিন পেন্টামিন। টেট্রাইথিলিন পেন্টামিন, রাইট? টেট্রাএন এর শর্ট ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি ৩ টে ইথিলিন রয়েছে। একটা ইথিলিন, এখানে একটা ইথিলিন, এখানে একটা ইথিলিন, আর একটা ইথিলিন আমি দেব এখানে। ওকে, একটা NH2, এখানে একটা NH2, এখানে একটা NH, ওকে, এখানে একটা NH, একটা মেটাল, এখানে একটা NH। সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে এরকম ভাবে যুক্ত আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অ্যাটম এই লিগ্যান্ডটি ইউজ করেছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে বন্ডিং এর জন্য। সেজন্য 5 atoms are used for bonding with the central metal atom. সেই জন্য এটার নাম হচ্ছে পেন্টাডেন্টেড লিগ্যান্ড। এখানে এই নাইট্রোজেন গুলোতে হাইড্রোজেন দেওয়া হয়নি। ওকে, এবার আসছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। হেক্সাডেন্টেড লিগ্যান্ড বলতে যে লিগ্যান্ডটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে EDTA। এর নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিট্যাটো, টেট্রাঅ্যাসিট্যাটো। ওকে, এটা কেমন দেখতে? ইথিলিন রয়েছে, ডায়ামিন দুটো নাইট্রোজেন, এবং সেখানে 4টি অ্যাসিট্যাটো গ্রুপ যুক্ত আছে। এরকম ভাবে আমি দেখতে পাচ্ছি যে 4টি অ্যাসিট্যাটো গ্রুপ যুক্ত রয়েছে। এই নাইট্রোজেন দুটো এবং 4টি, একটা অক্সিজেন, একটা অক্সিজেন, এখানেও দুটো অক্সিজেন অ্যাটম আছে আর দুটো নাইট্রোজেন অ্যাটম আছে। টোটাল 6 atoms are used for bonding with the central metal atom. সেজন্য এই লিগ্যান্ডের নাম হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। হেক্সাডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ 6 atoms. They use 6 atoms for bonding with the central metal atom. ঠিক আছে? তো এটা আমরা দেখলাম যে লিগ্যান্ড কত টাইপের হয়, অর্থাৎ ডেন্সিটির উপর ডিপেন্ড করে। অর্থাৎ একটা লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হওয়ার সময় কটি অ্যাটম দিয়ে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হচ্ছে তার উপর ডিপেন্ড করে লিগ্যান্ডকে 6 ভাগে ভাগ করা হয়। মনোডেন্টেড, ডাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড অ্যান্ড হেক্সাডেন্টেড। এছাড়া লিগ্যান্ডকে আরো কয়েক রকম ভাবে ভাগ করা যায়, সেটা আমি আলোচনা করব এখনই জাস্ট। এরপরে দেখব যে হোয়াট ইজ ব্রিজিং লিগ্যান্ড। কখনো কখনো আমরা দেখি যে সেন্ট্রাল মেটাল অ্যাটম একটা মনোডেন্টেড লিগ্যান্ডের সঙ্গে যুক্ত আছে, কিন্তু সেই মনোডেন্টেড লিগ্যান্ড অন্য একটা সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত হতে পারে। সেই সেন্ট্রাল অ্যাটমটা একই টাইপের সেন্ট্রাল অ্যাটম হতে পারে বা ডিফারেন্ট টাইপের সেন্ট্রাল অ্যাটমও হতে পারে। যেমন একটা মনোডেন্টেড লিগ্যান্ড আমি দেখাচ্ছি, এটা একটা মনোডেন্টেড লিগ্যান্ড। এই মনোডেন্টেড লিগ্যান্ডের একের বেশি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে এর চারপাশে। আমরা জানি 7টা ইলেকট্রন রয়েছে, ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে ক্লোরিনের। এখানে এখানে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম লেগে যেতে পারে, এখানেও একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম লেগে যেতে পারে। ঠিক আছে? তো এরকম ভাবে একটা মনোডেন্টেড লিগ্যান্ড কখনো কখনো একের বেশি সেন্ট্রাল মেটাল অ্যাটমের মাঝে থেকে একটা ব্রিজের মতো বিহেভ করে, জাস্ট লাইক এ ব্রিজ। সেই জন্য
সেই সমস্ত মনোডেন্টেড লিগ্যান্ড যেখানে একের বেশি মোর দ্যান ওয়ান একের বেশি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, একের বেশি ইলেকট্রন জোড় থাকে, তারা ব্রিজিং লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। সেজন্য মনোডেন্টেড লিগ্যান্ডের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে ব্রিজিং ক্যাপাসিটি, বা মনোডেন্টেড লিগ্যান্ডকে ব্রিজিং লিগ্যান্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে যদি সেই মনোডেন্টেড লিগ্যান্ডে একের বেশি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। এছাড়া কখনো কখনো মনোডেন্টেড লিগ্যান্ড অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। অ্যাম্বি এই কথাটা মানে হচ্ছে ডাবল বা দুই বা উভো, ঠিক আছে? ডেন্টেড মানে উভমুখী, এই কথাটা ব্যবহৃত হয় অ্যাম্বিডেন্টেড। কেন? কারণ কখনো কখনো যেরকম এসসিএন এই যে লিগ্যান্ডটা আমরা দেখি, এই লিগ্যান্ডটা একটা মেটালের সঙ্গে কখনো কখনো নাইট্রোজেনের দিকেও যুক্ত হতে পারে এরকম ভাবে, অথবা কখনো কখনো সালফার দিয়েও যুক্ত হতে পারে। এরকমই আরেকটা লিগ্যান্ড হচ্ছে NO2। এটা কখনো সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে নাইট্রোজেন এই পার্ট দিয়েও যুক্ত হতে পারে, অথবা কখনো কখনো অক্সিজেন এই পার্ট দিয়েও যুক্ত হতে পারে, এই অংশ দিয়েও যুক্ত হতে পারে। সেজন্য এই ধরনের লিগ্যান্ডকে বলা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। তাই মনোডেন্টেড লিগ্যান্ডের আরেক ধরনের বিহেভিয়ার হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হতে গেলে একটা মনোডেন্টেড লিগ্যান্ডের বিশেষ বৈশিষ্ট্য থাকতে হয়। ঠিক যেমন ব্রিজিং লিগ্যান্ড হতে গেলে একটা মনোডেন্টেড লিগ্যান্ডের একের বেশি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হয়। একটি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকলে একটি মনোডেন্টেড লিগ্যান্ড কখনোই ব্রিজিং লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হতে পারে না। একই রকমভাবে একটি মনোডেন্টেড লিগ্যান্ডের দুটো ডিফারেন্ট অ্যাটমে যদি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, এখানে নাইট্রোজেনের উপরেও লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এখানে সালফারের উপরেও লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের উপরেও লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, আবার অক্সিজেনের উপরেও লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। অর্থাৎ একের বেশি অ্যাটমে যদি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, তাহলে সেই মনোডেন্টেড লিগ্যান্ড সবসময় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এসসিএন, থায়োসায়ানাইটো এখানে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হতে পারছে, বা নাইট্রিটো হিসাবেও অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হতে পারছে। কিন্তু যদি আমরা এটা দেখি, এই লিগ্যান্ডের ক্ষেত্রে দেখি, এই লিগ্যান্ডটি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হতে পারবে না। এর কারণ হলো এখানে অক্সিজেনের মাথায় তো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, কিন্তু সালফারের মাথায় কিন্তু কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নেই। এখানে আমি বলেছি যে একই রকম অ্যাটমের উপরে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকলে চলবে না। ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমের উপরে যদি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, তাহলে সেটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে অক্সিজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এই অক্সিজেনের মাথায়ও লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাই আমাদের মনে হতে পারে যে যেহেতু একের বেশি অক্সিজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাই এটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু তা নয়। একের বেশি অক্সিজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন থাকলে হবে না, বা একই রকম অ্যাটমের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন থাকলে চলবে না। এটা সালফারের মাথায় কিন্তু কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নেই, সেজন্য এটা অ্যাম্বিডেন্টেড অ্যাম্বিডেন্টেড নয়, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হতে পারছে না, ঠিক আছে? তাই অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ডের একটা স্পেশাল বিহেভিয়ার, যদি সেই মনোডেন্টেড লিগ্যান্ডে একের বেশি ডোনার অ্যাটম থাকে তবেই। এবার আমরা যেটা পড়তে চলেছি সেটা হলো ফ্লেক্সিডেন্টেড ক্যারেক্টার অফ পলিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড ক্যারেক্টার অফ পলিডেন্টেড লিগ্যান্ড, ওকে। একটা পলিডেন্টেড লিগ্যান্ড আমি দেখাচ্ছি, যেরকম ইডিটিএ।
এটা একটি পলিডেন্টেড লিগ্যান্ড। কারণ এখানে দুটো নাইট্রোজেন অ্যাটম সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে এবং নাইট্রোজেন অ্যাটমের সঙ্গে সঙ্গে এখানে 4টে অক্সিজেন অ্যাটম আছে যারা তাদের নেগেটিভ চার্জ দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হতে পারে। তাই এটা একটি পলিডেন্টেড লিগ্যান্ড। আমাদের মনে হতে পারে যে যখনই সেন্ট্রাল মেটাল অ্যাটম আসবে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে 6 দিক থেকে এই পলিডেন্টেড লিগ্যান্ড এসে যুক্ত হয়ে যাবে। এই 6টা দিকেই সেটা যুক্ত হয়ে যাবে। সেটা হয়ও। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই যে পলিডেন্টেড লিগ্যান্ডটি রয়েছে সেটি তার সব অ্যাটম দিয়ে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হয় না। বরঞ্চ দেখা গেল 4টি অ্যাটম দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হচ্ছে বা 5টা অ্যাটম দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হচ্ছে। অর্থাৎ 6টা থাকলে যে 6টাই দিয়ে যুক্ত হবে এরকম নয়। কখনো কখনো ম্যাক্সিমাম যে অ্যাটমটা দিতে পারে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হওয়ার সময় তার থেকে কম অ্যাটম দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হয়। এই ধরনের বিহেভিয়ারকে বলা হয় ফ্লেক্সিডেন্টেড ক্যারেক্টার। ঠিক আছে? যেরকম আমি এক্সাম্পল দিলে একটা এক্সাম্পল দিতেই পারি সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি OCrOH, H EDTA 2- এখানে এই যে EDTA এটা পেন্টাডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। পেন্টাডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। আবার CrBr, COBr, H EDTA 2- এখানে EDTA টেট্রাডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হয়। তাই 6টা অ্যাটম দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা থাকলেই যেটা 6টা অ্যাটম দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হবে এরকম নাও হতে পারে। রিঅ্যাকশনের বিহেভিয়ার কেমন হবে, রিঅ্যাকশন কন্ডিশন কেমন আছে, রিঅ্যাকশন কিভাবে করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে অর্থাৎ রিঅ্যাকশনের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে সেটা একটা টেট্রাডেন্টেড লিগ্যান্ড হিসেবে বিহেভিয়ার করবে না একটা পেন্টাডেন্টেড লিগ্যান্ড হিসেবে বিহেভিয়ার করবে এটা ডিপেন্ড করে রিঅ্যাকশন এনভায়রনমেন্টের উপর, রাইট? পরবর্তীকালে জানা যায় যে এটা এক্সপেরিমেন্ট করে জানা যায় যে এটা বিভিন্ন ধরনের অ্যানালিসিস করে যে এটা পেন্টাডেন্টেড না হেক্সাডেন্টেড না সেটা টেট্রাডেন্টেড লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এই বিশেষ ক্যারেক্টারকে পলিডেন্টেড লিগ্যান্ডের এই বিশেষ ক্যারেক্টারকে বলা হয় ফ্লেক্সিডেন্টেড ক্যারেক্টার অফ পলিডেন্টেড লিগ্যান্ড। ওকে? সো আজকে এই লেকচারে আমি চেষ্টা করেছি যত রকমের লিগ্যান্ড হয় সেগুলো নিয়ে আলোচনা করতে, লিগ্যান্ডের প্রপার্টি নিয়ে আলোচনা করতে, লিগ্যান্ড কিভাবে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত হয় সেই বন্ডিং নিয়ে আলোচনা করতে। এগুলো সমস্ত বেসিক লেভেলের আলোচনা এবং ফার্স্ট লেকচারের পরে এই লেকচার করার আমার উদ্দেশ্য এটাই যে কমপ্লেক্স কম্পাউন্ডের একটা কমপ্লেক্স এন্টিটি এবং কমপ্লেক্স স্ফিয়ার সম্বন্ধে ডিটেলসে জানা, লিগ্যান্ডসের টাইপ সম্বন্ধে জানা, লিগ্যান্ডসের ধরন সম্বন্ধে জানা এবং লিগ্যান্ডগুলো কিরকমভাবে বিহেভিয়ার করে সে সম্বন্ধে একটা একটা খুব বেসিক লেভেলে আলোচনা এখানে করা হলো। এর পরের লেকচারগুলোতে আমি কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্বন্ধে আরো ডিটেলসে আলোচনা করব এবং কোশ্চেন অ্যান্সারও সলভ করব যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় বুঝতে সুবিধা হয় সেরকমভাবে একদম বেসিক লেভেল থেকে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং।